নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী অক্ষয় কুমার চট্টোপাধ্যায়ের লেখা শিকারের কথা, আজকের ৮ম পর্ব। বাঘের সম্বন্ধে আর দু একটা গল্প বলে ওই প্রসঙ্গ শেষ করব। আমি কিন্তু আগে হতে বলে দিচ্ছি যে বাহাদুরির গল্প আমার কাছে নাই। প্রকাণ্ড বাঘ আসলো বা তার সামনে গল্পের নায়ক গিয়ে পড়লেন আর অমানসিক বীরত্ব দেখিয়ে এবং অতি আশ্চর্য উপায়ে, যেমন নাকি ঘুষি মেরে, না হয় কুস্তির প্যাচ দিয়ে ফেলে দিয়ে বা ম্যাজিকের মতো কিছু করে তিনি বাঘকে মারলেন বা বেঁধে ফেললেন। এইসব চমক লাগানো আজগুবি গল্প যদি চাও, তাহলে আমি তোমাদের সে আশা পূর্ণ করতে পারবো না। সে গল্পের জন্য তোমাদের অন্যত্র খুঁজতে হবে, আর পাবেও ঢের। এখন একটু মজার গল্প বলি, শোনো। আমার একটি ওই দেশে হরিজন মোটর কার ড্রাইভার ছিল। কিছু অদ্ভুত প্রকৃতির লোক ছিল সে। তার সকলের চেয়ে প্রিয় জিনিস ছিল মদ বা হারিয়া। কোল সাঁওতালেরা ভাত রেঁধে বিশেষ প্রক্রিয়ার দ্বারা তাকে একরকম মাদকে পরিণত করে, আর তাকেই হারিয়া বলে। হারিয়া ওইসব লোকের নিত্যকার খাদ্যও বটে, আবার মদের মতো পানীয়ও বটে। প্রায় প্রত্যেক গৃহস্থই নিজের ঘরে জিনিসটা তৈরি করে স্ত্রী পুরুষ এমনকি বালক বালিকা নির্বিশেষে খায়, এবং তাতে কিছুমাত্র দোষের মনে করে না। আমার ড্রাইভার যখন আমার সঙ্গে সফরে যেত, তখন তার হারিয়া খাওয়ার বিশেষ সুবিধা হতো। সে খুব গল্প করতে পারত, আর গল্প করে মফস্বলের প্রজাদের সঙ্গে ভাব করে নিয়ে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে হারিয়া চেয়ে খেত। ফলে কখনো কখনো সে এত নেশায় বিভোর হয়ে পড়ত যে সে সময় তাকে দিয়ে মোটর চালানো আমার বিপজ্জনক বলে মনে হতো, এবং তখন তাকে বসিয়ে রেখে আমি নিজেই চালাতাম। শুনেছিলাম যে গল্পের মধ্যে সে তার মনিবের এবং তার নিজের বীরত্বের মন গড়া গল্পই বেশি বলতো, এবং সে যে কতবার তার মনিবকে শিকারের সময়ে বড় বড় বিপদ থেকে বাঁচিয়েছে সে সংবাদ ওইসব সরল বিশ্বাসী গ্রামবাসীদের মধ্যে প্রচার করত। অন্য হিসাবে সে লোক মন্দ ছিল না। একবার এক গ্রামে শিকারে গিয়েছি। গ্রামের বসতির পাশেই বাঘে গরু মেরে রেখে গেছে। মরির খুব কাছে একদিকে একটা বড় আম গাছ, বিপরীত দিকের পতির জমি ছোট ছোট গুল্মে ভরা, আর সেগুলো গিয়ে ঠেকেছে অল্প দূরে একটা নিচু পাহাড়ে, যেখানে পাথরের ভিতর প্যান্থারের লুকোবার মতো কয়েকটা গুহা আছে। একটা মুরুম বা কঙ্করের তৈরি মোটরকার চলবার মতো পাকা বড় রাস্তা ওই পতির জমির মধ্য দিয়ে চলে গেছে। আম গাছটাতে গ্রামের লোকেরা মাচান তৈরি করে রেখেছে। গ্রামের সবচেয়ে কাছের ঘরটা মরি থেকে ৬০-৭০ গজের বেশি হবে না। সন্ধ্যার আগেই পৌঁছেছিলাম সেখানে। গাড়িটা দূরে রাস্তার একপাশে রেখে ড্রাইভার গেল গ্রামের মধ্যে, আর আমি সন্ধ্যার পরেই মাচানে বসলাম। যেরকম জায়গায় মরিটা ছিল আর যেরকম জ্যোৎস্নারাত্রি, তাতে মনে হলো যে খুব সম্ভব আমাকে অনেকক্ষণ বসে থাকতে হবে, এবং বেশি রাত্রিতে গ্রাম নিশুতি হলে তবে বাঘ আসবে। আমাকে কিন্তু বেশিক্ষণ বসতে হলো না। রাত্রি ৯টা বেজেছে। তখনও গ্রামের বসতির ভিতর থেকে মানুষের কথাবার্তা মাঝে মাঝে স্পষ্ট শোনা যাচ্ছে, এবং অতি অল্পক্ষণ পূর্বেই পাকা রাস্তা দিয়ে কয়েকখানা গরুর গাড়ি যাবার শব্দ শোনা গেছে। এমন সময় প্যান্থার এসে মরির কাছে বসল। আমি ফায়ার করা মাত্র সে মহা গর্জন করে গড়াতে গড়াতে গিয়ে পাশের ঝোপের ভিতর ঢুকল, এবং ওই রকম করে গুল্মগুলোর ভিতর দিয়ে পাহাড়ের দিকে যেতে লাগলো। ১০-১২ সেকেন্ড চুপ করে পড়ে থেকে আবার ওই রকম গর্জনের সঙ্গে হুটোপুটি করতে করতে খানিকটা দূর গিয়ে থেমে যায় এবং চুপ করে থাকে। রাত্রিতে ঝোপের ভিতর থাকাতে তার শরীরটা ভালো দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য পুনরায় ফায়ার করবার অবসর পাইনি। তার গর্জন পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে পাহাড়টা যেন কেঁপে উঠতে লাগলো।
আহত হয়ে বারবার অত গর্জন করতে আমি আর কোনো বাক্যে দেখিনি। বুঝলাম যে তার দেহের কোনো অংশ অবশ হয়ে গেছে, কিন্তু শীঘ্র মরছে না। আর অল্প দূর গেলেই সে পাহাড়ে পৌঁছে যাবে, তাকে আর পাবো না। সম্ভবত আমি কাছে গেলেও সে আমাকে লাফিয়ে বা ছুটে এসে ধরতে পারবে না। এই অনুমান করে আমি তখন মাচান থেকে বন্দুক নিয়ে লাফিয়ে নেমে পড়ে বাঘের দিকে দৌড়ে যেতেই সে ওই রকম গর্জন করে সামনের দুপায়ের ওপর ভর দিয়ে তার পিছনের অবশ শরীরটাকে টেনে নিয়ে আমার দিকে আসতে লাগলো। আর একটা ফায়ার করায় তার গর্জন থেমে গেল এবং সে স্থির হয়ে শুয়ে পড়ল। বাঘ স্থির হয়ে যাওয়ার পরই শুনলাম গ্রামের মধ্যে এক ভারী হইচই বেঁধে গেছে। মানুষের জোর গলার শব্দ প্রথম ফায়ারের পরই শুনেছিলাম বটে, কিন্তু তখন ওদিকে মন দেওয়ার মতো অবস্থা আমার ছিল না। এখন কান পেতে শুনলাম একজন পুরুষ আর স্ত্রীলোক কাকে চিৎকার করে কি বলছে, আর স্ত্রীলোকটি মাঝে মাঝে কান্নার সুরে গালাগালি দিচ্ছে। আমি তাড়াতাড়ি গ্রামের ভিতর গেলাম। যেতে যেতে দেখলাম যে বাহিরে একজন লোকও নাই। সকলেই বাঘের গর্জন শুনে ঘরে ঢুকে দোর বন্ধ করে দিয়েছে। যে বাড়িতে গোলমাল হচ্ছিল সেই বাড়িতে পৌঁছে যা দেখলাম, তাতে আমার হাসি সামলানো দায় হয়ে উঠল। বাড়িতে একটি মাত্র ঘর। ঘরের দোর ভিতর থেকে খিল বা হুড়কো দিয়ে বন্ধ। দরজার বাহিরে দুজন সাঁওতাল পুরুষ ও স্ত্রীলোক। তারা মাঝে মাঝে দরজা ঠেলছে আর ভিতরের লোককে বেরিয়ে আসতে বলছে। স্ত্রীলোকটির গলায় কান্নার সুর। উঠানে 3টা পাথর বসিয়ে সদ্য তৈরি করা একটা উনানে আগুন জ্বলছে। তার পাশে শাল পাতায় চামড়া ছাড়ানো পরিষ্কার করা আস্ত একটা মুরগি। পাতার ঠোঙায় একটু তেল নুন, গোটা 2-1 লঙ্কা আর কিছু কুচনো পেঁয়াজ। পাশে একটা খালি হাঁড়ি এবং একটা কাঁসার জামবাটিতে খানিকটা হারিয়া। আমাকে দেখে স্ত্রীলোকটি মহা উত্তেজিত হয়ে তার ভাষায় বলল, তোর ড্রাইভারের কাজটা দেখ না। তাকে হারিয়া দিলাম, সে গা থেকে মুরগি আর হাড়ি এনে রাঁধতে বসলো আমার উঠানে। আমি তাকে রাতবার জোগাড় করে দিলাম, আর সে গিয়ে আমার ভাত ঘরে ঢুকে আমার সব নষ্ট করে দিল। ঘরের ভিতর দৌড়ে ঢুকে দৌড় বন্ধ করে দিল। বাঘ আসলে আমরা কোথায় যাব? হ্যাঁ, সাঁওতালের ভাতঘরের মধ্যে যদি অন্য জাত ঢোকে তাহলে তাদেরও হাড়ি নষ্ট হয়। তারা সে হাড়ি এবং তাতে যা কিছু থাকে ফেলে দেয়। স্ত্রীলোকটি যখন এইসব বলছে তখন ড্রাইভার আমার গলার স্বর শুনে বেরিয়ে এসেছে। স্ত্রীলোকটি তাকে মারে আর কি। পুরুষটি বিশেষ কিছু আর বলল না, বিরক্ত মুখে একপাশে দাঁড়িয়ে রইল। আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম এমন কাজ সে কেন করল। সে মাথা নিচু করে চোখ মিটমিট করতে করতে ঘাটটা চুলকে একবার শুধু বলল, হুজুর। বাস, তার সব কৈফিয়ত দেওয়া হয়ে গেল। আমি স্ত্রীলোকটিকে তার খেসারত বাবদ একটি আধুলি দিলাম। সে ভারী সন্তুষ্ট হল। তারপর গাড়িটা বাঘের কাছে রাস্তার উপর এনে, যাতে ঝুলে পড়ে মাটির সঙ্গে ঘর্ষণ না লাগে এমন করে তার হাত পাগুলো আর লেজটা গুটিয়ে নিয়ে ভালো করে গাড়ির কেরিয়ারের ওপর বেঁধে নিয়ে সেখান থেকে প্রায় 10 মাইল দূরে বাড়িতে ফিরে এলাম। ড্রাইভার মুরগিটাকে ছেড়ে আসেনি, সেটা তার পাদানিতে রাখা জড়ানো শালপাতা দেখে বুঝেছিলাম, কিন্তু বেচারা হারিয়াটা কি করল তা বলতে পারলাম না। তোমরা অনুমান করে নিও। তোমরা বোধহয় হাসছ বাঘের হাতের কথা শুনে। তা তার যে থাবার জোর, তাতে তাকে হাত বললেই বা দোষ হয় কি? হাতিরও তো হাত আছে। বাঘের দাবি তার চেনা হয় একটু কম। এই রকম গ্রামের বসতির নিতান্ত কাছে, এমনকি 2-1 বার গ্রামের বসতির মধ্যেও রাত্রিতে মরির ওপর বসে আরও কয়েকটা প্যান্থার মেরেছি। ও জন্তুটি এতই মানুষ ঘেঁষা। এ কথা আমি আগেই বলেছি। আমার এলাকার মধ্যে একটা বড় গ্রাম ছিল। গ্রামটি আগে মহকুমার হেডকোয়ার্টার ছিল। খুব ঘনবসতি। বাজার, ডাক্তারখানা, ডাকবাংলো, স্কুল, বোর্ডিং এখনও সবই আছে সেখানে। থানা আর ডাকবাংলো পরস্পর সংলগ্ন। তারপরেই একটা পাথরের টিলা বা উঁচু বড় ঢিবি। টিলার অপর পাশেই স্কুল আর ছেলেদের বোর্ডিং। টিলাটা একটা ছোট এবং অনুচ্চ পাহাড়ের একদিকের শেষ অংশ। ওই মহকুমার প্রধান পাকা রাস্তাটি স্কুল এবং টিলার পাশ দিয়ে এসে গ্রামে ঢুকেছে। রাত্রি 10টার সময়
টিলার পাশে ওই রাস্তার ধারেই একটা ছাগলের মরির ওপর বসে প্যান্থার মেরেছি। সেখানে একটা বড় গাছ পর্যন্ত ছিল না। একটা ছোট আগাছার ওপর 7 ফুট মাত্র উঁচু এক মাচান করে বসতে হয়েছিল। টিলার সে পাশে মাচান থেকে 60 গজের মধ্যে বাংলো। গ্রামের বহু লোক বাঘ শিকার দেখবে বলে বাংলোর হাতার মধ্যে সন্ধ্যার পর থেকে সে অপেক্ষা করছিল, আর মাঝে মাঝে মৃদু স্বরে কথাবার্তা বলছিল। একটা ছোট ঝোপের মধ্যে মরিটা ছিল। বাঘ মরির কাছে আসা মাত্রই ফায়ার করলাম। সে সেখানেই পড়ল। দ্বিতীয় ফায়ার আর করতে হলো না। এই শিকারটাতে গল্প করার মতো কিছু নাই। ভালো মানুষটির মতো মাচানে বসে আছি, বাঘ এলো, ফায়ার করলাম, আর সে ভালো মানুষটির মতো মরে পড়ে রইল। এ তো আমার বহুবার ঘটেছে। শুধু এই জানোয়ার কত মানুষ ঘেঁষা, তাই দেখানোর জন্য এই ঘটনাটা বললাম। ওই গ্রামেই আর একবার একটা বেশ বড় প্যান্থার মেরেছিলাম, সে আবার দিনের বেলায়। বাঘ রাত্রিতে গ্রাম থেকে একটা ভেড়া ধরে গ্রাম সংলগ্ন ছোট পাহাড়ে নিয়ে গিয়ে খেয়েছিল। সকালবেলায় কয়েকজন লোক ভেড়া খুঁজতে গিয়ে বাঘ দেখে তাকে দূর হতে তাড়াহুড়ো করায় সে পাহাড় থেকে নেমে গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। আমি খবর পেলাম বেলা 11টার সময়, আর সেখানে গিয়ে পৌঁছলাম 1টার সময়। আমি পৌঁছুতেই অনেক লোক জড়ো হয়ে আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে চলল। যেখানে নিয়ে গেল সেখানটা খুব ঘন বসতি। সেখানে যেতেই একটি লম্বা চওড়া জোয়ান ব্রাহ্মণ যুবক একটা বাড়ি দেখিয়ে দিল। যুবকটির মুখে সদ্য ক্ষতর চিহ্ন দেখলাম, আর তা থেকে তখনও রক্ত ঝরছে। শুনলাম যে গ্রামে বাঘ ঢুকেছে শুনে সে একখানা তলোয়ার নিয়ে রাস্তার উপর দাঁড়িয়েছিল। বাঘ গ্রামের লোকের তাড়া পেয়ে ওই রাস্তায় দৌড়ে যেতে যেতে লোকটি সামনে পড়ায় তাকে আক্রমণ করে, আর তারপর তাকে ছেড়ে দিয়ে ওই বাড়ির ভিতর ঢুকেছে। যে কারণেই হোক যুবকটি বাঘকে তলোয়ার দিয়ে আঘাত করবার সুবিধা পায়নি। বাড়িটাতে কয়েকখানা খড়ে ছাওয়া ঘর, তার মধ্যে একখানা মাটি কোঠা, অর্থাৎ মাটির দেওয়াল দেওয়া দোতলা ঘর। একজন বলল যে বাঘটা এসে নিচের কোনো ঘরে না ঢুকে পাশের একটা সিঁড়ি দিয়ে দোতলার ঘরে চলে যায়। তখন দোতলায় কোনো লোক ছিল না। বাঘ ওপরের ঘরে ঢুকলো দেখে গৃহস্বামী সাহসের সঙ্গে নিঃশব্দে সিঁড়ি দিয়ে উঠে ঘরের একটিমাত্র দোর বার থেকে টেনে বন্ধ করে শিকল লাগিয়ে দিয়েছে। দোতলার ঘরের দেওয়ালে আলো যাবার জন্য একটিমাত্র ছোট ছিদ্র ছিল। সেটার ভিতর দিয়ে দেখতে চেষ্টা করলাম। ঘর অন্ধকার, আর যতটুকু দেখতে পাওয়া গেল তার মধ্যে বাঘ ছিল না। আমার সন্দেহ হলো বাঘ ওখানে আছে কিনা, কিন্তু গ্রামের লোকেরা বলল বাঘ নিশ্চয় ওই ঘরে আছে। তখন আমি কয়েকজনকে নিয়ে ঘরের চালে উঠে এক জায়গায় একটু খড় সরিয়ে ছিদ্র করে ঘরের মধ্যে দেখতে চেষ্টা করলাম। আমি দেখছি এমন সময় ছিদ্রটার মুখে ধপ করে জোরে শব্দ হলো, আর চালাটা কেঁপে উঠল। বোঝা গেল বাঘ লাফিয়ে ছিদ্রের মুখে থাবা মারল। ভাগ্যে আমি ছিদ্রের সঙ্গে চোখ লাগিয়ে দেখছিলাম না, না হলে হয়তো আমার চোখ নষ্ট হয়ে যেত। বাঘকে কিন্তু তখনও দেখতে পেলাম না। আর একটা এমন জায়গায় ছিদ্র করলাম যাতে সূর্যের কিরণ সোজা গিয়ে ঘরের মধ্যে পড়তে পারে। এইটা করা মাত্র দেখতে পেলাম যে বাঘ ঘরের এক কোণে বসে ভয়ানকভাবে ওপরের দিকে তাকিয়ে দেখছে। একটা ফায়ারেই বাঘের শেষ হয়ে গেল। যে ব্রাহ্মণ যুবককে বাঘে আক্রমণ করেছিল তাকে সাবধান করে দিয়ে এসেছিলাম যে বাঘের দাঁত বসানোতে যে ঘা হয় তা প্রায়ই বিষিয়ে ওঠে এবং তাতে জীবন সংশয় হয়। সুতরাং সে যেন তখনই ডাক্তারের কাছে গিয়ে ভালো করে চিকিৎসা করায়। সে কি করেছিল জানি না, কিন্তু 4-5 দিন পরে সংবাদ পেলাম যে তার মুখের ঘা বিষাক্ত হয়ে ভীষণ আকার ধারণ করেছে এবং সে বিকারগ্রস্ত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সে যাত্রা বোধ হয় সে অত্যন্ত বলবান লোক বলেই অনেক দিন ভুগে বেঁচে গেল, কিন্তু তার মুখ জন্মের মতো বিকৃত হয়ে গেল বড় বড় ক্ষত চিহ্নতে। ঘটনার দিন আমি যে সব ঘা তার মুখে দেখে এসেছিলাম সেগুলো গভীর ছিল বটে, কিন্তু মোটেই চওড়া ছিল না। মানুষের ওপর বাঘের আক্রমণ আমার যতবারের কথা জানা আছে প্রায় ততবারই দাঁত বসানো ক্ষতগুলোকে বিষাক্ত হতে দেখেছি। সাধারণ লোকের বিশ্বাস যে বাঘের দাঁতে বিষ আছে তা এক হিসাবে অমূলক নয়। তাদের দাঁতের ভিতর দিয়ে
সাপের মতো বিষ নিঃসৃত হয় না বটে, কিন্তু পচা মাংস খায় বলে তাদের দাঁত এবং লালা ভয়ানকভাবে ওই পচা মাংসের বিষে বিষাক্ত হয়ে ওঠে এবং তা মানুষের রক্তে সঞ্চারিত হলে 2-1 দিনের মধ্যে শরীর বিষে জর্জরিত হয়ে পড়ে। বোধহয় ঘরে পোষা বাঘ, যাকে টাটকা রক্তমাংস খেতে দেওয়া হয়, তার মুখে ওরকম বিষ জন্মায় না। পোষা বড় বাঘের বাচ্চা আমাকে এবং আমার চাকরদের কয়েকবার কামড়ে রক্ত বার করে দিয়েছে, কিন্তু ওই সব ক্ষত কখনো বিষাক্ত হয়নি। আমরা কিন্তু কামড়ানো মাত্র গায়ে টিংচার আয়োডিন লাগিয়ে দিতাম। ভালুকে কামড়ানোর ক্ষতগুলো গভীর হলেও খুব কমই ওরকম বিষাক্ত হতে দেখেছি। দিনের বেলায় গ্রামের মধ্যে ঘরে ঢুকে পড়েছে এমন আরও 3টা প্যান্থার আমি মেরেছি। তার মধ্যে একবার আমার বেশ বিপদ ঘটবার উপক্রম হয়েছিল। খবর পেয়ে গ্রামে যাওয়াতে গ্রামের লোকেরা তাদের বসতির পাশেই একটা বড় লতার ঝোপ দেখিয়ে দিয়ে বলল যে ওই ঝোপে বাঘ আছে। একটু দূর থেকে ভালো করে লক্ষ্য করে দেখছি, এমন সময় বাঘটা লাফ দিয়ে গ্রামের রাস্তার ওপর পড়েই দ্বিতীয় লাফে অদৃশ্য হলো। লোকগুলিও যে যেদিকে পারল ছুটল। আমি রাস্তা ধরে যেতে যেতে একটা ঘরের চালের ওপর থেকে একজন আমাকে তার পাশেই রাস্তার ধারে অন্য একটা মাটির দেওয়াল দেওয়া চালাঘর দেখিয়ে বলল যে বাঘ ওই ঘরে ঢুকেছে। ওই ঘরে জানালা ছিল না এবং তার দৌড় রাস্তার দিকে না থেকে ভিতরের উঠানের দিকে ছিল। আমি অন্য রাস্তা দিয়ে গিয়ে খোলা উঠানের বাহিরে একপাশে দাঁড়িয়ে দেখতে পেলাম যে ঘরের ঠিক দোরের মুখে বাঘ বসে আছে। তার মুখটা উঠানের দিকেই ছিল, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছিল না। আমি সেখান থেকে ফায়ার করায় বাঘ একবার পড়ে গিয়েই পর মুহূর্তে ঘরের মধ্যে একপাশে সরে গেল। আর দেখতে পেলাম না। আমি আর একটু এগিয়ে গিয়ে উঠানের মধ্যে দাঁড়ালাম, কিন্তু একেবারে দোরের মুখে যাওয়া উচিত মনে করলাম না। কারণ যদি গুলির আঘাত সাংঘাতিক না হয়ে থাকে, তাহলে আমি তাকে ঘরের মধ্যে দেখতে পাওয়ার আগে সে আমাকে আক্রমণ করার বেশি সম্ভব। ঘরের দরজা ফাঁক ছিল, তাতে তক্তা বা কোনো ফ্রেম লাগানো ছিল না যে আমি সন্তর্পণে গিয়ে দরজাটা টেনে দেব। ঘরের চাল ফুটো করাও বৃথা, কারণ বাঘ যদি সতেজ থাকে তাহলে চালের ছিদ্র দিয়ে ফায়ার করতে করতে সে দরজা দিয়ে বেরিয়ে পড়ে পালাবে। সেই জন্য আমি উঠানের একপাশে দাঁড়িয়ে বন্দুক ঠিক করে ধরে ঘরের দরজার ওপর লক্ষ্য রেখে গ্রামের লোকদের চেঁচিয়ে বললাম রাস্তার দিকে দেওয়ালে ছিদ্র করে দেখতে বাঘের কি হলো। যদি বাঘ বেঁচে থাকে আর দেওয়াল ফুটো করার শব্দে বেরিয়ে পড়ে, আমি উঠানের পাশ থেকে গুলি করতে পারব। খানিকক্ষণ পরে লোকেরা বলল যে তারা ছিদ্র করেছে এবং দেখতে পাচ্ছে যে ঘরের মেঝে বাঘ শুয়ে পড়েছে। আমি তখন রাস্তায় গিয়ে ছিদ্রের ভিতর দিয়ে বাঘকে দেখে নিলাম এবং তারপরে আবার ঘুরে এসে ঘরে ঢুকলাম। বাঘ চোখ বুজে শটান শুয়ে আছে দেখে মনে করলাম যে মরে গেছে। খুশি হয়ে যেমন তার লেজটা টেনেছি, অমনি সে মাথাটা একটু তুলে ঘাক করে একটা ছোট গর্জন করেই আবার নেতিয়ে পড়ল। আমি তৎক্ষণাৎ তার মাথায় ফায়ার করায় সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলো। বাঘটা যদি আর একটু সতেজ থাকত, তাহলে আমার সেদিন অত্যন্ত বিপদ ঘটত। বন্দুকের গুলিতে আহত বাঘ মরার মতো পড়ে আছে, কিন্তু মানুষ তার কাছে যেতেই উঠে সেই মানুষকে সাংঘাতিকভাবে আক্রমণ করল। এরকম ঘটনা অনেক শোনা যায়। গুলির দ্বারা প্রচণ্ড রূপে আহত হয়ে কখনো কখনো বাঘ প্রথমটা ওইরূপ নির্জীব হয়ে পড়ে থাকে। আঘাত যদি তখনই সাংঘাতিক না হয়, তাহলে খানিক পরে সামলে নিয়ে আবার উঠে পড়ে এবং সেই জন্য প্রথম আঘাতের পর অল্প সময়ের মধ্যে ওই রকম শুয়ে পড়া বাঘের কাছে যাওয়া বিপজ্জনক। বাঘ যখন ওই রকম অবস্থায় পড়ে থাকে, দূর থেকে খুব ভালো করে দেখতে হয় যে সে মরেছে কিনা। সকলের চেয়ে ভালো একেবারে তার নিকটে যাওয়ার আগে একটু দূর থেকে তার কোনো মর্মস্থান, যেমন মস্তিষ্ক বা হৃৎপিণ্ড, লক্ষ্য করে আর একটা ফায়ার করা। তাতে যদি সে না নড়ল বা জীবনের কোনো চিহ্ন দেখা না গেল, তখন একেবারে কাছে যেতে পারা যায়। তবে কোনো কোনো শিকারী মিছামিছি কার্তুজ খরচ করতে বা বারবার গুলি মেরে জানোয়ারের চামড়াটা নষ্ট করতে চান না। ওই দ্বিতীয় কারণটা অনেক সময় শিকারের জন্তুর ওপর আমার বারবার গুলি করার পক্ষে অন্তরায় হতো। ওইরূপ ক্ষেত্রে দূর থেকে ঢিল বা পাথর ছুঁড়ে বাঘের গায়ে মেরে পরীক্ষা করা যায় সে বেঁচে আছে কিনা। এই শিকারটায় আমার প্রথম ফায়ারের গুলি বাঘের বুকের একপাশে লেগে
তার হৃৎপিণ্ড স্পর্শ না করে একটিমাত্র ফুসফুস ভেদ করে পিঠের একপাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। সেই জন্য তার মরতে একটু দেরি হচ্ছিল। সময়ে সময়ে গুলির আঘাতের অনেকক্ষণ পরেও নির্জীবের মতো পতিত বাঘের হাত থেকে বিপদের সম্ভাবনা থাকে। শীতের রাত্রিতে প্রথম প্রহরের শেষেই ট্রেঞ্চের ভিতর থেকে একটা প্যান্থারকে গুলি করেছিলাম। ক্ষীণ জ্যোৎস্নাতে ঠিক বুঝতে পারলাম না শরীরের কোথায় গুলি লাগলো। সে সেখানেই পড়ল না, পালিয়ে গেল। রাত্রিতে ক্যাম্পে ফিরে এসে পরদিন প্রাতে বেশ রৌদ্র উঠলে নিকটের গ্রামের লোকদের নিয়ে বাঘ খুঁজতে গেলাম। রক্তের দাগ অনুসরণ করে জঙ্গলের ভিতর ঢুকলাম। আমার পিছনে লোকগুলি আসছিল। অনেকটা গিয়ে দেখা গেল যে আমাদের প্রায় 50 হাত আগে পাশাপাশি দাঁড়ানো দুইটা শাল গাছের মাঝখানে বাঘের পিছনের অংশ দেখা যাচ্ছে। বাঘটা পেট মাটিতে দিয়ে এবং পিছনের পা দুখানা মাটির ওপর ছড়িয়ে দিয়ে শুয়ে রয়েছে বলে মনে হলো। আমার সঙ্গে লোকেরা বাঘ দেখে যখন চেঁচিয়ে বলাবলি করতে লাগলো, বাঘ মরেছে, তখনও বাঘের নড়বার চিহ্ন দেখা গেল না। একটুখানি দাঁড়িয়ে দেখে নিয়ে আমি এগিয়ে চললাম। যে জমির ওপর দিয়ে যাচ্ছিলাম সেটা ছোট বড় পাথরে ভরা ছিল। আমি মুখ নিচু করে দেখতে দেখতে পাথরগুলো এড়িয়ে চলছিলাম। হঠাৎ পিছনের লোকগুলি বলে উঠল, দেখ হুজুর, দেখ। আমি সুমুখে চেয়ে দেখি বাঘ নাই। জিজ্ঞাসা করায় উত্তর পেলাম, বাঘ এখনই দাঁড়িয়ে উঠে একবার পিছনের দিকে তাকিয়ে দেখে বনের মধ্যে ঢুকল। আমি তখন বাঘ যেখানে ছিল সেখান থেকে 30 হাত মাত্র দূরে আছি। বাঘটা উঠবার আগে আমি যদি আর একটু এগিয়ে গিয়ে থাকতাম তাহলে নিশ্চয়ই সে আক্রমণ করত। কারণ তারপরেই যা ঘটল তা থেকে বোঝা গেল যে সে নিতান্ত নিস্তেজ হয়নি। বাঘ অদৃশ্য হওয়ার পরে লোকগুলিকে পন্তাল লাইন করে চলতে বললাম এবং আমি তাদের আগে আগে চলতে লাগলাম। প্রায় 100 গজ চলার পর লাইনের একপাশ থেকে কয়েকজন বলে উঠল যে তারা তখনই বাঘটাকে সামনে একটা নালার মধ্যে ঢুকতে দেখল। সেদিকে গিয়ে দেখলাম নালাটা সরু ও অগভীর, জল নাই, কিন্তু ওই রকম নালা যেমন হয়ে থাকে ছোট গাছের জঙ্গলে ভরা। নালার ধারে দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করায় কিছু দেখতে পেলাম না। একজন লোককে বললাম নালার পাশ দিয়ে একটু এগিয়ে গিয়ে দেখতে। সে নালার পাশে পাশে আমার কাছ থেকে 7-8 হাত দূরে গিয়ে দাঁড়িয়ে যেমন দেখছে, বাঘটা গর্জন করে নালার ভিতর থেকে লাফ দিল, আর সেই সঙ্গে লোকটিও লাফ দিয়ে আমার পাশে এসে দাঁড়ালো। বাঘ লাফিয়ে যেখানে লোকটি দাঁড়িয়ে দেখছিল সেইখানে আমার হতে অন্যদিকে মুখ করে পড়ল এবং সে পড়বার সঙ্গে সঙ্গে আমার দিকে ফিরবার আগেই ফায়ার করে তাকে শেষ করলাম। সময় বিশেষে প্যান্থারগুলো যে কত বেশি মানুষ ঘেঁষা হয় আর কি অসাধারণ ধৃষ্টতার পরিচয় দেয় তার একটা সেরা গল্প বলছি। আমি যে সময়ে এই পরিচ্ছেদ লিখতে আরম্ভ করেছি সেই সময়ে এই ঘটনা ঘটে। আজ 30শে নভেম্বর, আর ঘটনার তারিখ 26শে নভেম্বর। আমার পুত্র, যার দু একটা শিকারের কথা আগে বলেছি, এটা তারই একটা শিকারের ঘটনা। ঘটনাটা এই, ময়ূরভঞ্জে আমার পুত্রের একটা কাঠের ব্যবসায় আছে। কিছুদিন আগে যে জঙ্গলে তার করাতিরা কাজ করছিল সেখানে ম্যান ইটার প্যান্থারের উপদ্রব হয়। তাতে তার এবং তার নিকটের অন্যান্য কয়েকজন ব্যবসায়ীর কাজ বন্ধ হবার উপক্রম হয়। তখন মহারাজার আদেশে একজন শিকারী গিয়ে ওই বনের নিকটে ওই বাঘে মারা একটি মানুষ মরির ওপর বসেন এবং বসবার অল্পক্ষণ পরেই একটা প্যান্থারকে মারেন, আর তারপর মরি সেইখানেই রেখে চলে আসেন। পরদিন প্রাতঃকালে দেখা গেল যে রাত্রিতে মরির আরও খানিকটা অংশ বাঘে খেয়ে গেছে। এতে বোঝা গিয়েছিল যে খুব সম্ভব ম্যান ইটার প্যান্থার ওখানে একটা নয়, এক জোড়া ছিল। যখন ওই একটা প্যান্থার নিহত হবার পরেও মানুষের ওপর বাঘের উপদ্রব বন্ধ হলো না, তখন লোকের মনে এই ধারণা বদ্ধমূল হল। মাঝে মাঝে একটি করে মানুষ প্যান্থার দ্বারা নিহত হতে লাগল। করাতি বা যারা কাঠ টানে তাদের সঙ্গে যে দু একজন বালক জঙ্গলে যায়, বেশিরভাগ ওই বালকদের ওপরেই রাত্রিতে ওই বাঘের গুপ্ত আক্রমণ হতো। এই সংবাদ পেয়ে আমার পুত্র ওই বাঘকে মারবার উদ্দেশ্যে জঙ্গলে গিয়ে তার নিজের লোকদের আশ্রয় দেবার জন্য জঙ্গলের ভিতর তৈরি একটা চালা ঘরে কিছুদিন ছিল। ওই সময়টা আর কোনো উপদ্রবের কথা শোনা না যাওয়ায় সে জঙ্গল থেকে ফিরে আসে। আজ থেকে প্রায় 1 সপ্তাহ পূর্বে সে পুনরায় সংবাদ পায় যে বাঘটা
আবার দু একটি বালককে হত্যা করেছে। তারপরেই ২৬শে নভেম্বর সে সংবাদ পায় যে জঙ্গলের ভিতরে তার ঘরের সংলগ্ন অপর একজন হিন্দুস্তানি কাঠের ব্যবসায়ীর ঘরের হাতার ভিতরেই বাঘে একটা গরু মেরে গেছে। এই সংবাদ পেয়ে সে তৎক্ষণাৎ তার বাসা থেকে রওনা হয়ে ২২ মাইল পথ গিয়ে ঠিক সন্ধ্যার সময় সেখানে পৌঁছল। ওই পথের শেষের ৭ মাইল পাহাড়ের কঠিন চড়াই রাস্তা। সেই পথটা হেঁটে যেতে সে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল। সেখানে পৌঁছে সে তার জনকয়েক লোককে তার নিজের ঘরে রাত্রির জন্য খাবার তৈরি করতে বলে দিয়ে ওই হিন্দুস্তানি ব্যবসায়ীর ঘরে উপস্থিত হল। হিন্দুস্তানি ভদ্রলোকটি এবং শিকার দেখবার জন্য কৌতূহলী একটি বাঙালি যুবক আমার ছেলের সঙ্গে গিয়েছিলেন, আর সেখানে ওই ব্যবসায়ীর আরও ৫-৬ জন লোক সঙ্গে জুটল। ঘরটির দেওয়াল কাঠের রল্লার ওপর মাটির লেপ দিয়ে তৈরি। ঘরের চারদিকে বারান্দা, সম্মুখে এবং পশ্চাতে ২টা বড় উঠান। আর জঙ্গলের ভিতর যেমন হয়, ঘর মায় উঠান কাঠের তক্তা শক্ত করে মাটিতে পুঁতে তৈরি করা প্রায় ৭ ফুট উঁচু বেড়া দিয়ে ঘেরা। ওই বেড়াতে ভিতরে ঢুকবার দৌড় মাত্র একটা। ঘরের যে বারান্দা দৌড়ের বিপরীত দিকে, সেখানে একটা খোড়া বলদ বাঁধা থাকত। পূর্ব রাত্রিতে ঘরে কোনো লোক ছিল না, এবং ওই রাত্রিতেই বাঘ বেড়া ডিঙিয়ে এসে বলদটিকে মেরে তাকে বারান্দা থেকে টেনে ঘেরা হাতার মধ্যেই এক কোণে নিয়ে গিয়ে খানিকটা মাংস খেয়ে গেছে। বেড়াটা উঁচু বলেই সে গরুটাকে হাতার বাইরে নিয়ে যেতে পারেনি। ছেলে এইসব দেখে নিয়ে বেশি রাত্রিতে বাঘ আবার মরির ওপর আসবে এই অনুমান করে সকলকে যথাসম্ভব শীঘ্র আহারাদি করে নিয়ে চুপচাপ শুয়ে পড়তে বলে ঘরের দেওয়ালে মরির দিকে ২টা ছিদ্র করতে আদেশ দিল। উদ্দেশ্য, বাঘ আসলে ঘরের ভিতর থেকেই গুলি করবে। অন্ধকার রাত্রি, টর্চের আলো ফেলতে হবে, সেই জন্য ২টা ছিদ্রের দরকার। শাবল কুড়ুল দিয়ে একটা ছিদ্র করা হলো, তারপর অপর ছিদ্রটা করা হচ্ছে। ঘরের ভিতর সব শুদ্ধ ৮ জন লোক। যারা ছিদ্র করছে, ছেলে সাধারণ গলায় তাদের বলে দিচ্ছে কী রকম ছিদ্র করতে হবে। দেওয়ালের ওপর তাদের কুড়ুল শাবলের জোর খটাখট শব্দ হচ্ছে। ঘরে হারিকেন লণ্ঠনের আলো জ্বলছে। হাতার বাহিরেই ছেলের ঘরের বারান্দায় তার লোকেরা আগুন জ্বেলে রান্না চড়িয়েছে। রাত্রি মোটে ৭:৩০। এমন সময়ে কর্মর শব্দ শুনে হিন্দুস্তানি ভদ্রলোকটি আমার পুত্রকে বলে উঠলেন, বাবু, বাঘ তো আগিয়া মালুম হতা। তৎক্ষণাৎ পুত্রের কথায় সব চুপ হয়ে গেল। কেবল বাঘের খাওয়ার শব্দ শোনা যেতে লাগল। পুত্রের আদেশে একজন লোক একটা ছিদ্র দিয়ে মরির ওপর টর্চের আলো ফেলতে চেষ্টা করল, কিন্তু ছিদ্রটা অসম্পূর্ণ থাকায় সহজে ফেলতে পারল না। ২-৩ বার চেষ্টার পর যেমন আলো মুহূর্ত মাত্র বাঘের ওপর পড়ল, পুত্র তৎক্ষণাৎ অপর ছিদ্রের ভিতর দিয়ে ফায়ার করল। ফায়ারের সঙ্গে সঙ্গে বাঘ অল্প দূর বেগে দৌড়ে গিয়ে বেড়াটা লাফ দিয়ে পার হয়ে জঙ্গলে ঢুকল। শিকারী বুঝতে পারল না গুলি লাগল কিনা। একটু পরেই অল্প দূরে বাঘের কষ্টসূচক মৃদু গর্জন ২ বার শোনা গেল, এবং জলের ওপর দিয়ে চলবার ছপ ছপ শব্দ হতে লাগল। নিকটে একটা অগভীর বহতা নালা ছিল। সকলে অনুমান করল যে বাঘ নালা পার হয়ে যাচ্ছে। তারপর আর কিছু শোনা গেল না। আমার পুত্র ও কয়েকজন লোক সেই রাত্রিতে সেই ঘরেই শুয়ে রইল। যদি রাত্রিতে বাঘ এসে আবার মরিকে টানাটানি করে, এই ভেবে মরিতে একটা সুতা বেঁধে সেটাকে দেওয়ালের ছিদ্রের ভিতর দিয়ে এনে পুত্র তার নিজের পায়ের সঙ্গে বেঁধে ঘুমল। উদ্দেশ্য যে সুতাতে টান পড়লেই সে জেগে উঠবে। প্রাতঃকালে বাঘরে বাঘরে বলে একটা গোলমাল হওয়াতে তার ঘুম ভাঙল। বেরিয়ে এসে শুনল যে তখনই কয়েকজন একত্র হয়ে নালাতে জল শোচ করতে গিয়ে দূর থেকে একটা বাঘকে নালাতে শুয়ে থাকতে দেখে পালিয়ে এসেছে। পুত্র তার বন্দুক নিয়ে নালার ধারে গিয়ে দেখে যে বাঘটা নালার ভিতর অল্প জলে পড়ে রয়েছে, এবং দেখেই বুঝতে পারল যে জানোয়ারটা জীবিত নাই। কাছে গিয়ে দেখল যে গুলি বুকের এক পাশে ঢুকে শরীর ভেদ করে অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে। সে তখন বাঘটাকে তার বাসস্থান ময়ূরভঞ্জের প্রধান শহর বারিপদাতে নিয়ে আসলো। বাঘটা লম্বায় পুরো ৭ ফুট ছিল। মনে হচ্ছে বাঘের সম্বন্ধে অনেক গল্পই বলা হলো। গল্প তো আছে আরও অনেক,
কিন্তু সেসব গল্প এই পর্যন্ত যা বলেছি সেইগুলোর কোনোটার না কোনোটার মতোই হবে। তাতে একই গল্পের পুনরুক্তির মতো শোনাবে, তোমাদেরও ভালো লাগবে না। যে গল্পগুলো বলেছি তা কতকটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্য হচ্ছে বাঘের স্বভাবের কিছু পরিচয় দেওয়া, আর বাঘ শিকার জিনিসটা কি তা বুঝিয়ে দেওয়া। প্রায়ই দেখতে পাই অতিরঞ্জিত আর উচ্ছ্বাসময় গল্প শুনে শুনে লোকের মনে বাঘের বা বাঘ শিকারীর সম্বন্ধে নানা অদ্ভুত অদ্ভুত ধারণা থেকে যায়। যাতে তোমাদের সেই রকম ভুল ধারণা না জন্মায় আমি তারই চেষ্টা করেছি। কতদূর সফল হয়েছি তোমরাই জানো। এইবার এমন একটা ঘটনার কথা বলবো যা মনে করতে আমার বড়ই কষ্ট বোধ হয়। তখন ভাদ্র মাস, বেলা ৯টার সময় খবর পেলাম সেই দিনই ভোরের বেলায় এক গ্রামের একটি বৃদ্ধা স্ত্রীলোক গ্রামের বাহিরে রাস্তায় চলতে চলতে একটা প্যান্থারের একেবারে সামনে পড়ে যায় এবং তৎক্ষণাৎ প্যান্থারটা তাকে আক্রমণ করে। স্ত্রীলোকটির চিৎকারে গ্রামের লোক ছুটে আসায় বাঘ তাকে ছেড়ে দিয়ে রাস্তার ধারে একটা ধান ক্ষেতের মধ্যে চলে যায়। গ্রামের লোকেরা তখন থেকে ধান ক্ষেতের চারদিকে দূরে দূরে দাঁড়িয়ে দেখছে, কিন্তু বাঘকে আর দেখা যাচ্ছে না। গ্রামের একজন লোক এসে আমাকে এই সংবাদ দিল। আমার বাসা থেকে ওই গ্রাম 4 মাইল দূরে এবং রাস্তার অধিকাংশটা মোটর রাস্তা। আমি আধ ঘন্টার মধ্যেই সেখানে উপস্থিত হলাম। ধানক্ষেতটা প্রায় 1/2 মাইল লম্বা আর ততখানি চওড়া। সমস্ত ক্ষেতটা সরু আইল দিয়ে ছোট ছোট খণ্ডে বিভক্ত এবং কিছু কম প্রায় 1 হাঁটু জলে ভরা। আইলগুলির মাথা আর ধান গাছ জলের ওপর জেগে রয়েছে। সমস্ত ক্ষেতের মাঝখানটাতে ধান গাছ বেশ বড় আর ঘন, যেন ঝোপের মতো হয়ে রয়েছে। আমি বাঘের পায়ের দাগ লক্ষ্য করে দেখলাম যে সে আইলের ওপর দিয়ে যায়নি, বরাবর জলের ভিতর দিয়েই ক্ষেতের মাঝখানের দিকে গেছে। কেবল যেখানে আইল পার হয়েছে সেইখানে আইলের ওপর তার পায়ের চিহ্ন পড়েছে। যতক্ষণ না ক্ষেতের মাঝখানটার কাছাকাছি পৌঁছলাম ততক্ষণ ওই চিহ্ন অনুসরণ করে যেতে বিশেষ অসুবিধা হলো না, কারণ ওই পর্যন্ত আইল ঘেরা খণ্ডগুলোতে ধান গাছ খুব ঘন ছিল না। আইলের ওপর দাঁড়ালেই প্রত্যেক খণ্ডের সবটা স্পষ্ট দেখা যাচ্ছিল। বাঘ থাকলে তখনই নজরে পড়বার কথা। যখন মাঝখানের কাছাকাছি পৌঁছে গেলাম তখন আমাকে বেশি সতর্ক হতে হলো, কারণ সেখানে ধান গাছ ঘন থাকায় তখন আর খণ্ড ক্ষেতগুলোর ধারে দাঁড়িয়ে তার সমস্তটা একেবারে দেখতে পাচ্ছিলাম না। আমার সঙ্গে গ্রামের 10-12 জন লোক টাঙ্গি, তীর, ধনুক, বল্লম ইত্যাদি নিয়ে আসছিল, আর তাদের মধ্যে 6 ফুটের ওপরে লম্বা বেশ জোয়ান একজন চৌকিদার একটা 4 হাত লম্বা মোটা এবং ভারী শালের রলা নিয়ে চলেছিল। ওইখানে গিয়ে আমি সঙ্গের লোকদের একটু পিছনে সরিয়ে দিয়ে প্রত্যেক খণ্ডজমির চারপাশের আইলের ওপর সাবধানে বাঘের পায়ের দাগ লক্ষ্য করতে করতে বেরিয়ে দেখতে লাগলাম ওই খণ্ড থেকে পরের খণ্ডে বাঘ গেছে কিনা। এই রকম সাবধানে এগিয়ে যেতে যেতে একটা জমির ধারে গিয়ে পৌঁছলাম, যার মধ্যে ধান গাছ বেশ ঝোপের আকার ধারণ করেছে। আমার সঙ্গের একজন লোক ওই জমিটা থেকে একটু দূরে দাঁড়িয়ে দেখতে দেখতে বলল, বাঘ সম্ভবত ওই ঝোপের মধ্যে আছে, কারণ ওই স্থানের ধান গাছগুলো একটু একটু নড়ছে বোধ হচ্ছে। এই শুনে আমি ভালো করে দেখব বলে যেমন আইলের ওপর দিয়ে নিঃশব্দে এগিয়ে যাচ্ছি, বাঘ ঝোপের ভিতর থেকে গর্জন করে লাফ দিয়ে আমাকে আক্রমণ করল। যেখান থেকে সে লাফ দিল সেখান থেকে আমি তখন মাত্র 12-13 হাত দূরে। এই আক্রমণের জন্য আমি যে পূর্ব হতেই সম্পূর্ণভাবে প্রস্তুত হইনি, এইটাই হয়েছিল আমার ভয়ানক ভুল। আমি রাইফেলের নলার মুখটা মাটির দিকে নিচু করে রাইফেলটাকে এক হাতে ধরে এগিয়ে যাচ্ছিলাম। সেটাকে লক্ষ্য করার মতো করে ধরা ছিল না, সুতরাং লাফের সঙ্গে সঙ্গে ফায়ার করা সম্ভব হলো না। ওই অবস্থায় মানুষ না ভেবেচিন্তে কলের মতো আপনা আপনি যা করে বসে আমি তাই করলাম। সে আমার দিকে যেমন সোজা লাফালো, আমি সঙ্গে সঙ্গে একপাশে সরে দাঁড়াবার জন্য আমার বাম পা আইলের পাশে জলের ভিতর চালিয়ে দিলাম, আর তৎক্ষণাৎ কাদায় পিছলে গিয়ে জলের মধ্যে পড়ে গেলাম। ডান পা তখন আমার আইলের ওপরে, আর বাঘ এসে পড়ল সেই পায়ের ওপর। আমার 15-16 হাত পিছনে লোকেরা চিৎকার করে উঠল। অতি আশ্চর্যের বিষয়, বাঘ আমাকে আর আক্রমণ না করে সেখান থেকে লাফ দিয়ে গিয়ে ওই লোকদের মধ্যে পড়ে তাদের আক্রমণ করল। আমি তখনই উঠে দাঁড়ালাম
আর রাইফেল তুললাম গুলি করবার জন্য, কিন্তু আমার হাতের রাইফেল হাতেই রয়ে গেল। আমি গুলি করব কাকে? তখন যে বাঘে মানুষে রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আমি গুলি করলেই যে সেই গুলিতে দু একজন লোক মরবে, সে কি যুদ্ধ! যারা কখনো বাঘের আক্রমণ না দেখেছে, বর্ণনা করে তাদের বোঝানো শক্ত যে সে আক্রমণ কি তীব্র আর কি ভীষণ ক্ষিপ্র। বাঘ বিদ্যুৎ গতিতে একজনকে ছেড়ে আরেকজনকে ধরছে, আর সকলে মিলে চেষ্টা করছে তাকে আঘাত করবার জন্য। কিন্তু বাঘের বিদ্যুতের মতো চঞ্চলতায় তাদের আঘাতগুলো প্রায় ব্যর্থ হচ্ছে। এই দেখে আমি রাইফেলের নলার আগাটা দুই হাতে মুঠো করে লাঠির মতো ধরে ওই যুদ্ধে যোগদান করবার জন্য ছুটলাম। আমি তাদের ভিতর গিয়ে যেমন পৌঁছেছি, তৎক্ষণাৎ ওই জোয়ান চৌকিদারের ভারী শালদণ্ডের এক প্রচণ্ড আঘাত পড়ল বাঘের একেবারে মাথায়। ঠিক যে সময় বাঘ চৌকিদারের পাশের লোকের উরু কামড়ে ধরেছে। একখণ্ড বাঁশ শক্ত মাটিতে জোরে আছড়ালে যেমন শব্দ হয়, সেই রকম শব্দ হলো আঘাতের। মাথায় এই আঘাতে বাঘ যেন হঠাৎ চেতনা হারালো। তার শরীর একটু শিথিল হয়ে পড়ল। যাকে কামড়ে ধরেছিল তাকে ছেড়ে দিয়ে টলতে টলতে বসে গেল। সেই মুহূর্তে তার উপর উপরচুপড়ি টাঙ্গির আঘাত আর বল্লমের খোঁচা পড়াতে সে শুয়ে পড়ল, এবং লোকেরা তখন টাঙ্গির আঘাতে তাকে প্রায় খণ্ড খণ্ড করে ফেলল। পূর্ণবয়স্ক হলেও বাঘটা মাঝারি আকারের, আর তার একটা দাঁত ভাঙা ছিল, তবু তার এত বিক্রম। সমস্ত ঘটনাটাতে 1 মিনিটের বেশি সময় লাগেনি বলে আমার ধারণা। আমি দেখলাম যে লোকগুলির কয়েকজনের শরীরে বাঘের নখের আঁচড় লেগেছে, আর 3 জনের শরীরে বাঘ গভীরভাবে দাঁত বসিয়েছে, কিন্তু কারো কোনো মর্মস্থানে আঘাত লাগেনি বা বড় রক্তবাহী শিরা ছিন্ন হয়নি। দাঁত বসানো ঘাগুলো সবই মাংসভেদ করাই হয়েছিল, একজনের ঘাড়ে আর বাহুমূলে, একজনের পিঠে আর একজনের উরুতে। আমি জানতাম যে ঘাগুলো, বিশেষত দাঁত বসানো ঘাগুলো, বিষাক্ত হবার বেশি সম্ভাবনা। আমি সেই জন্য ওই 3 জন লোককে আমার মোটর কারে চড়িয়ে হাসপাতালে নিয়ে এলাম এবং অপর আহত লোকদের হেঁটে আসতে বললাম। হাসপাতালে এসেই ডাক্তারকে যা বলেছিলাম তা আমার মনে আছে। আমি বললাম, ডাক্তার, ভেবো না যেন এরা সাংঘাতিকভাবে আহত হয়নি বলে এসব কেস সহজ হবে। আমার বিবেচনায় বিষধর সাপে কামড়ালে লোকের যেমন জীবন সংশয় হয়, এদেরও তাই। ভালো করে চিকিৎসা করো, আর এদের ছেড়ে না দিয়ে হাসপাতালে ভর্তি করে নাও। এই বলে আমি বাসায় চলে এলাম, এতক্ষণ একটা দারুণ উত্তেজনায়, আর তারপর আহত লোকদের সম্বন্ধে করণীয় কাজগুলো করবার জন্য উদ্বেগের মধ্যে থেকে সময়টা আমার স্বপ্নের অবস্থার মতো কেটেছিল। কিন্তু বাসায় ফিরে এসে আমার মনের অবস্থা বড় খারাপ হলো। আমি ভাবতে লাগলাম, এ হলো কি? আমার হাতে রাইফেল থাকতে এতগুলো লোককে বাঘের আক্রমণ থেকে রক্ষা করতে পারলাম না। এই দুঃখ আমাকে বড়ই পীড়া দিল। মনে হলো আমার বন্দুক ধরা নিরর্থক। সেদিন স্নানাহারে আমার প্রবৃত্তি ছিল না। তারপরেও 3-4 দিন লোকের সঙ্গে মন খুলে কথা বলতে পারিনি। সকলের চেয়ে মর্মান্তিক হলো তার পরে যা ঘটল তাতে। আমি হাসপাতাল থেকে চলে আসার পর ওই 3 জন আহত লোকদের আত্মীয় স্বজন মেয়ে পুরুষে এসে বলে যে তারা ওই লোকদের বাড়ি নিয়ে যাবে, হাসপাতালে থাকতে দেবে না। আহত লোকগুলিও হাসপাতালে থাকতে রাজি হয়নি। কাজেই ডাক্তার তাদের ঘা ধুইয়ে ঔষধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে ছেড়ে দিয়েছিলেন। সেই দিনই পুনরায় বৈকালে হাসপাতালে গিয়ে এই কথা ডাক্তারের মুখে শুনলাম। আমি তাকে বললাম, এদের ছেড়ে দিয়ে ভালো করলে না। হলোও তাই। দেহ বিষাক্ত হয়ে 7 দিনের মধ্যে সেই 3টি লোকেরই জীবন শেষ হলো। এই সংবাদে আমার মনে যে ব্যথা লেগেছিল তা কখনো ভুলিনি। এ 10 বৎসর আগেকার কথা, কিন্তু এখনো যখন মনে পড়ে তখন যেন সমস্ত ঘটনা চোখের উপর দেখতে পাই এবং অনুতাপ হয় হাতে বন্দুক থাকতে লোকগুলিকে বাঘের হাত থেকে বাঁচাতে পারিনি।